অভ্যুত্থানে রংপুরে শহীদ ৪৪ পরিবারকে অর্থ সহায়তা দিল জুলাই ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস উপদেষ্টাদের, দ্রুত খুনিদের বিচার দাবি স্বজনদের। ডলার সংকটে এলসি খোলা নিয়ে এখনও কাটেনি সংকট। রোজা সামনে রেখে কমছে তেল, চিনিসহ ভোগ্যপণ্য আমদানি, মূল্য বাড়ার শঙ্কা, দ্রুত ব্যবস্থার তাগিদ। এবং ৪০০ টাকা উৎপাদন খরচের লবণ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কক্সবাজারের লবণ চাষিদের। লক্ষ্যমাত্রার বেশি উৎপাদনের আশা কর্তৃপক্ষের। বাংলার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ করবে সরকার, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আর দ্রুত খুনিদের বিচার দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। রংপুরে গণ অভ্যুত্থানে শহীদ ৪৪ পরিবারকে অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নিজামুদ্দিনের মতো বাকরুদ্ধ শহীদ পরিবারের প্রিয়র মা বলেন, এই আর্থিক অনুদান দিয়ে মিটবে না ছেলেকে হারানোর শোক। কর্ম উপার্জন ছিল, এখন তো সেটা যাওয়ার চলে গেছে। এখন আমি কি অবস্থায় আছি সেটা তো বুঝতেই পারতেছি না। কোটি কোটি টাকা যেহেতু বিদেশে পাচার হয়েছে, এইরকম একটা ভাঙা দেশে এইটুক করতে গিয়ে আমরা যারা শহীদ বাবা মা আছি, আহত বাবা মা আছি, তাদেরকে যদি আমরা একটু ধৈর্য না ধরি তাহলে আমরা ভালো কোনো ফল পাবো না। জাতীয় সঙ্গীত ও নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এই সভা। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, যে কোনো যৌক্তিক দাবিতে শহীদ পরিবারের পাশে থাকবে জুলাই ফাউন্ডেশন। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদে পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। এই রক্তের একটি সবচেয়ে বড়, আসলে আমরা অনেক পাওয়ার কথা বলতে পারি, এটি হচ্ছে সবচেয়ে ন্যূনতম পাওয়া। দুই উপদেষ্টা বলেন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের কাজ করবে সরকার। দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরকে এখন ২৪ সালে এসে বলতে হচ্ছে যে আরেকবার স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে, কিন্তু এই স্বাধীনতা তো আর বন্ধ করা যাবে না। এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমাদের জানা মতে হতে পারে যে এটা তার চাইতেও বেশি। আমরা প্রত্যেকের পাশে পৌঁছাতে চাই, কিন্তু প্রত্যেকের পাশে জনে জনে পৌঁছানো খুব কঠিন কাজ, এটা আপনারাও বোঝেন। কিন্তু আমরা অন্তর থেকে, আত্মার থেকে তাদের কাছে আছি। কাজটা গুছিয়ে করতেই হবে, আমাদের কোনো বিকল্প নেই। রংপুর বিভাগের ৪৪ জন শহীদ পরিবারের প্রত্যেককে নগদ ৫ লাখ টাকার অর্থ সহায়তা তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। শেখ হাসিনার দোসররা সিন্ডিকেট করায় সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জুলাই আগস্টের আন্দোলনে বরিশাল বিভাগে নিহত ৩১ জন পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় রিজভী কথা বলেন। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এর আগে বাকেরগঞ্জে পৌঁছে নিহত যুবদল নেতা আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী। আমরা মাঝে মাঝে শুনছি উপদেষ্টা বলছেন ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে নিয়ে আসবেন। আমরা তো তৎপরতা তো দেখতে পাচ্ছি। আজকে ওবায়দুল কাদের কোথায়? আজকে শেখ রেহানার ছেলে ববি কোথায়? আজকে সজীব ওয়াজেদ জয় কোথায়? এরা এই বাংলাদেশে মাফিয়া লীগ তৈরি করেছিল, মাফিয়া তন্ত্র তৈরি করেছিল এবং তারা রাজপুত্রের মতো গোটা বাংলাদেশকে একটা তাদের নিজস্ব জমিদারিতে পরিণত করেছে। এদের বিচার হবে না। আজকে তো দেশের জনগণ এদের বিচার চায়। সংস্কার করতে হলে ঐক্যমত্যের ভিত্তিতেই করতে হবে, তবে জনগণের চাহিদা অনুযায়ী দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইটে জাতীয় বিপ্লব উদ্যানে যুবদলের সমাবেশ ও যুব পদযাত্রায় তিনি একথা বলেন। বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই ধ্বংস হয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, সবাই মিলে দেশ গড়ি। তারেক রহমান সাহেব কেন জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন নির্বাচনের পরে? বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ পেয়েও থাকে তারপরেও কিন্তু উনি বলেছেন জাতীয় সরকার করব।
কেন করব? বাংলাদেশের মানুষের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। আমরা কোনো বিভক্তি চাচ্ছি না, এবং সেই জায়গা থেকে বিএনপি সরে দাঁড়াবে না। ডলার সংকটে ব্যাংকের এলসি খোলার অপারগতায় তেল, চিনির মতো ভোগ্যপণ্যের আমদানি কিছুটা কমছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এমন অবস্থায় এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো উদার না হলে আসন্ন রমজানে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বাংলাদেশে চিনি আমদানি হয়েছে 4,38,000 মেট্রিক টন। তার বিপরীতে গত অর্থ বছরের এই সময়ে চিনি আমদানি হয়েছিল 6,45,000 মেট্রিক টন, অর্থাৎ 2,07,000 মেট্রিক টন আমদানি ঘাটতি রয়েছে। একইভাবে 1.5 লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে ভোজ্য তেল, পাম অয়েল আমদানির ক্ষেত্রেও। তবে এই 4 মাসে 1 লাখ মেট্রিক টন বেশি আমদানি হয়েছে সয়াবিন। তেল এবং চিনি এইগুলো আমদানি হচ্ছে, এবং এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে রমজানকে সামনে রেখে এলসি খোলা ভোগ্যপণ্যের আমদানিও শুরু হয়ে গেছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলে দাবি ব্যবসায়ীদের। তাছাড়া বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে অন্তত 30%। যে যাবে বাজার কমার কথা, কিন্তু সেটা কমতেছে না, কারণ আন্তর্জাতিক বাজারটা বেড়ে যাওয়াতে আপনার তেলের বাজারটা কমতেছে না। ব্যাংকে টাকা দিতে পারতেছে না, এখানে সিজনে গেলে ওরা বিভিন্ন ধরনের মানে অজুহাত দেখাচ্ছে। তো সেই হিসাবে মানে গত বছর তুলনায় একটু কম হচ্ছে। বাড়তে থাকা ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং যেমন প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন এলসি খোলার জন্য ব্যাংকগুলোকে উদার হওয়ার নির্দেশ দেওয়া, আর তাতেই সরবরাহ বাড়বে বাজারে। ভোগ্যপণ্য আমদানির প্রতিবন্ধকতা কাটাতে ট্যারিফ কমানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারপরও এলসি খোলার জটিলতায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি না ফেরায় প্রভাব পড়ছে বাজারে, আর তাই বাংলাদেশ ব্যাংকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে ক্যাব। বাংলাদেশ ব্যাংক বিশেষ করে এলসি নিয়ে ব্যাংকের যে সংকট, এই সংকটটা দূর করার জন্য, ব্যবসায়ীদের ভিতরে আস্থা তৈরি করার জন্য বিশেষ উদ্যোগে যে সমস্ত ব্যবসায়ী আমদানি করে, আমদানিকারকের প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় তাদের জন্য এলসি ওপেন করা দরকার বলে আমরা মনে করছি। বাংলাদেশে বছরে 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনি এবং 22 থেকে 24 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। আর রমজান মাসে বাড়তি চাহিদা থাকায় 3 থেকে 6 মাস আগেই এসব পণ্যের আমদানির এলসি খুলেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উৎপাদন বাড়ানো ও আমদানির নির্ভরতা কমাতে বন্ধ হওয়া চিনি কলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে কাজ করতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে তিনি কথা জানান। আমরা এর আগে 120 কোটি টাকা বরাদ্দ করেছিলাম, এখন আরও 100 কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন বন্ধ চিনিকলগুলো একটার পর একটা আস্তে আস্তে চালু হয়। এর মধ্যে টাস্ক ফোর্স করা হয়েছে, আপনারা জানেন। ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমিদস্যুকে দমন করে আমরা এই জমি উদ্ধার করব। মাঠ পর্যায়ে 1 মণ লবণের দাম 300 থেকে 350 টাকা, কিন্তু উৎপাদন খরচ 400 টাকার বেশি। এতে উৎপাদনের মৌসুম শুরু হলেও মুখে হাসি নেই কক্সবাজার উপকূলের লবণ চাষিদের। পরিস্থিতি বিবেচনায় ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয় লবণ উৎপাদনে চাষিদের ব্যস্ততা, কিন্তু এবার আবহাওয়া অনুকূলে না থাকায় মাঠে নামতে দেরি হয় কক্সবাজার উপকূলের চাষিদের। তার উপর লবণের দামও নিম্নমুখী। এমন শঙ্কার মধ্যেই আগামী মে মাস পর্যন্ত চলতি মৌসুমের লবণ উৎপাদন চলবে। প্রতিমণ লবণে উৎপাদন খরচ 400 টাকার বেশি, কিন্তু বিক্রি করতে হচ্ছে 300 থেকে 350 টাকায়। এদিকে গেল বছরের অবিকৃত 4 লাখ মেট্রিক টন লবণ এখনও মজুত রয়েছে মাঠে। এই অবস্থায় লোকসানের সংখ্যায় লবণ চাষিরা। লবণের শ্বাসের দাম নির্ধারিত করে দেয় নাই, কেন একটু বাড়ে, কেন একটু কমে, আমাদের লোকসান হয়। তেল খরচ আছে, পলিথিন খরচ আছে, মাঠও লাগে দেওয়া পরে। এখন আর বেশি কিনিয়ে টিয়া বাইদে ইয়া তোনার আর কম। বর্তমানে লবণের মূল্য 280 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকা।
তাদের উৎপাদন কস্টই পড়েছে প্রতি মনে 350-এর উপরে। আবহাওয়া অনুকূলে থাকলে লবণ শিল্পে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে কর্তৃপক্ষ। অতীতের যেগুলো আবহাওয়ার ইতিহাস আমরা দেখছি সেক্ষেত্রে সাধারণত সিজনের শেষ দিকে আমরা আবার সিজনটা ভালো পাই, তো সেক্ষেত্রে এটা আশা করছি আমরা আবহাওয়া ওই সময় অনুকূল থাকলে এটা কাভার হয়ে যাবে। চলতি মৌসুমে লবণের চাহিদা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন, আর গেল 15 দিনে লবণ উৎপাদন হয়েছে মাত্র 55 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবারও সিলেটের জকিগঞ্জ 1 নম্বর কূপে গ্যাস উত্তোলনের সক্ষমতার পরীক্ষা চালিয়েছে বাপেক্স। কর্মকর্তাদের ধারণা দৈনিক 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে এই কূপ থেকে। কয়েক মাস পরপরই গ্যাসের সক্ষমতা নিশ্চিতে পরীক্ষা চালায় বাপেক্স কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় শনিবার সকালেও জকিগঞ্জে 1 পরীক্ষা চালানো হয়। এ সময় 1750 ওয়েল হেড প্রেসারে গ্যাসের চাপ পাওয়া যায়। পর্যায়ক্রমে যা আরও বাড়বে বলে জানানো হয়। জকিগঞ্জ 1 কূপটি খনন হয় 2021 সালে, গ্যাসের খোঁজ মেলে 2022 সালে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাজারে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ 2 শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন। উচ্ছেদের পর রাজনৈতিক প্রভাবে একটি চক্র আবারও অবৈধ স্থাপনা গড়ে তোলে বলে অভিযোগ স্থানীয়দের। তবে বিষয়টি আমলে নিয়ে এবার তালিকা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘোষণার 1 যুগেরও বেশি সময় পর মেঘনা তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে শুরু হয়েছে নৌবন্দরের নির্মাণ কাজ। কাজ শেষ হলে এই বন্দর দিয়ে বছরে অন্তত 10 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং করা যাবে। ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ আশপাশের 12 জেলার ব্যবসায়ীরা সুফল পাবেন, গুরুত্ব বাড়বে আন্তর্জাতিকভাবেও। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর অর্থনৈতিকভাবে ব্যবসার গতি ত্বরান্বিত করতে 2010 সালে নৌবন্দর ঘোষণা করা হয়। অথচ 1 যুগের বেশি সময় কেটে গেলেও হয়নি আধুনিক মানের কোনো জেটি। বছরের পর বছর ধরে জরাজীর্ণ 2টি অস্থায়ী জেটিতে চলে হাজার হাজার মেট্রিক টন পণ্য ওঠানামার কাজ। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতো ব্যবসায়ীরা। দীর্ঘদিনের দাবির মুখে 3টি আধুনিক মানের জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। যে প্রকল্পের কাজ শুরু হয় 2023 সালে 17 আগস্ট। তবে ভূমি অধিগ্রহণ জটিলতা থাকায় 8 মাস পর চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় বন্দরটির দৃশ্যমান কার্যক্রম। এতে পূর্বাঞ্চলের ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ আশপাশের 12 জেলার ব্যবসায়ীরা সুফল পাবেন। পাশাপাশি অভ্যন্তরীণ পণ্য রপ্তানিতেও ভোগান্তি কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। এখন যে কার্গো জটিলতা আছে, মাল উড়ান রুটে যে সমস্যা হচ্ছে, এগুলো অনেকটা কমে যাবে। বিভিন্ন দেশে বিদেশের মালামাল যাবে, রোড আনরুট হবে, আমার এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে। বন্দরটির কাজ শেষ হলে আন্তর্জাতিকভাবেও গুরুত্ব বাড়বে আশা কর্তৃপক্ষের। বছরে অন্তত 10 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করা যাবে। কার্গো এখানে আসবে, কার্গো ভিড়বে, কার্গো মাল লোডিং আনলোডিং হবে, সেটার এই ফ্যাসিলিটিটা আমাদের এখানে একটা মডার্ন ফ্যাসিলিটি হবে। যখন নাকি ফ্যাসিলিটি বৃদ্ধি পাবে তখন অবশ্যই সেই ফ্যাসিলিটিটা সবাই ইউজ করতে চাবে। সেই অনুযায়ী আমার অবশ্যই পসিবিলিটি ধীরে ধীরে এটা বাড়বে। 2026 সালে জুনে বিশ্বব্যাংকের অর্থায়নে 5 একরের বেশি জায়গার উপর 210 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণাধীন আশুগঞ্জ নৌবন্দরটির কাজ শেষ হলে আন্তর্দেশীয় বাণিজ্যের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে বাড়বে এই বন্দরের গুরুত্ব, এমনটি মনে করছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খাগড়াছড়ির 15টি গ্রামে ছিল না কোনো মাধ্যমিক বিদ্যালয়। এজন্য পায়ে হেঁটে 12 কিলোমিটার দূরের স্কুলে যেতে হতো শিক্ষার্থীদের। দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার আলোয় আলোকিত হতে যাচ্ছে দীঘিনালার লম্বাছড়া সহ কয়েকটি এলাকা। আগামী বছর জানুয়ারি থেকে পুরোদমে শুরু হবে বিদ্যালয়টির কার্যক্রম। জিতেন বড়ুয়ার তথ্য, ছবিতে রিপোর্ট। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে কোমলমতি শিক্ষার্থীরা যাচ্ছে স্কুলে। একটি মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে এতদিন অনেকেই বঞ্চিত ছিল শিক্ষার আলো থেকে। স্বাধীন বাংলাদেশের 53 বছর পরও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লম্বাছড়া সহ আশপাশের 15টি গ্রামে গড়ে ওঠেনি মাধ্যমিক বিদ্যালয়। এসব এলাকার শিক্ষার্থীদের প্রাথমিক পাঠ শেষে যেতে হতো 12 কিলোমিটার দূরের ছোট মেরুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অথবা দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে। এতে অনেক শিক্ষার্থীর মাধ্যমিক পাঠ অপূর্ণই থেকে যেত।
এলাকাবাসীর দাবির মুখে 2023 সালের ডিসেম্বরে জেলা প্রশাসন লম্বাছড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। প্রতিষ্ঠানটির নাম দেয়া হয় জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ। লম্বাছড়া জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ হওয়াতে আমি ঠিকমতো স্কুলে যেতে পারবো। শুরুতে শিক্ষার্থী আমরা 42 জন পেয়েছি, আশা করি ধাপে ধাপে আমাদের শিক্ষার্থী অনেক বাড়বে। দুর্গম এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুতই একটি আবাসিক ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। স্কুলকে কেন্দ্র করে যাতে উদ্যোক্তা সৃষ্টি হয় সেজন্য আমরা প্রশিক্ষণ ইনস্টিটিউট আমরা স্থাপন করব, কম্পিউটার ল্যাব স্থাপন করব। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য 1 একর জমি দান করেন নয়নময় ত্রিপুরা নামে এক চিকিৎসক, আর এটি নির্মাণে ব্যয় হয় 25 লাখ টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি। তাপমাত্রা বৃদ্ধি, অতিরিক্ত লবণাক্ততা সহ নানা কারণে গত কয়েক বছরে খুলনা অঞ্চলের ঘেরগুলোতে কমে চিংড়ির উৎপাদন। তবে সিনোবায়োটিক প্রযুক্তি প্রয়োগ করে এবার উৎপাদন বেড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। কমেছে উৎপাদন খরচও। পরিবেশ বান্ধব নতুন গবেষণা পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা মৎস্য অধিদপ্তরের। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে উঠে এলো তাজা চিংড়ি। খুলনার ডুমুরিয়া উপজেলার এই ঘেরে সম্প্রতি প্রয়োগ করা হয়েছিল সিনবায়োটিক প্রযুক্তি। চাষি ও গবেষণা সংশ্লিষ্টদের দাবি, পরীক্ষামূলক চাষেই কম খরচে বেশ ভালো উৎপাদন হয়েছে। জলবায়ু পরিবর্তন, রোগমুক্ত পোনার স্বল্পতা সহ নানা কারণে গত 5 বছরে খুলনা অঞ্চলে চিংড়ি উৎপাদন ক্রমশ কমে যায়। খাবারের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচও বাড়ে। এ অবস্থায় খরচ কমিয়ে উৎপাদনের লক্ষ্যে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ঘেরটিতে সিনবায়োটিক প্রযুক্তি প্রয়োগ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। প্রকল্পে ঋণ সহায়তা দেয় বিশ্বব্যাংক। সিনবায়োটিক নামে নতুন এই প্রযুক্তির প্রথমবারের মতো পরীক্ষামূলক প্রয়োগ করা হলো খুলনার ডুমুরিয়া উপজেলার এই চিংড়ি ঘেরটিতে। ফলাফলে দেখা যায় সাধারণ পদ্ধতি থেকে এই পদ্ধতিতে চিংড়ি উৎপাদন 30% বেশি হয়েছে, আর খরচ 25% কম হয়েছে। তাতে হাসি ফুটেছে চাষিদের মুখে। এ পদ্ধতিতে আগ্রহ বাড়ছে তাদের। গবেষণা সংশ্লিষ্টদের দাবি, পরিবেশ বান্ধব এ প্রযুক্তিতে চিংড়ির ঘেরের ক্ষতিকর জীবাণু মারা যায়, পানির গুণগত মান বজায় থাকে এবং উৎপাদনও বাড়ে। সিনবায়োটিকটা হলো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের মিশ্রণ। এটি চিংড়িকে খাবারের সাথে খাওয়ানো হয়, সাথে সাথে এটি পানিতেও প্রয়োগ করা হয়। এটি প্রয়োগ করার ফলে চিংড়ির যে প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া যারা রোগ সৃষ্টি করে, এই ব্যাকটেরিয়াগুলো এখানে দমন হয়, এর যে গাট উন্নত হয়। যেহেতু এখান থেকে একটি আশাপ্রদ আমরা ফলাফল পেয়েছি, আমাদের মৎস্য অধিদপ্তরের এখন যে কাজটি হবে সেটি হচ্ছে এই প্রযুক্তিটা সম্প্রসারণের জন্য আমাদের কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করব। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে খুলনা ও বাগেরহাটে সেমি ইন্টেন্সিভ ও ক্লাস্টার পদ্ধতিতে 18টি ঘেরে প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভূপ্রকৃতি ও বৈচিত্র্যময় সংস্কৃতিতে অনন্য রাঙামাটি, অথচ জেলার পর্যটন শিল্প বিকাশে অপার সম্ভাবনা থাকলেও নেই সরকারি উদ্যোগ। এতে পর্যটন খাতে রাজস্ব হারাচ্ছে সরকার। উদ্যোক্তাদের দাবি, বিদেশিদের ভ্রমণের নিয়ম সহজ করলে এবং খাত সংশ্লিষ্টরা ঋণ সুবিধা পেলে ঘুরে দাঁড়াবে পাহাড়ি জনপদ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস পূর্ণার ছবিতে রিপোর্ট। কাপ্তাই হ্রদের নীল জলরাশি, সুবিশাল সবুজ পাহাড় আর নীল আকাশের সাদা মেঘের ভেলা, নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ নয়নাভিরাম এই সৃষ্টি যে কাউকে সহজেই বিমোহিত করে। প্রকৃতির এমন মোহিত রূপ দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় জমায় পাহাড়ি জনপদ রাঙামাটিতে। অথচ পর্যটনের অপার সম্ভাবনা থাকার পরও এই অঞ্চলে সরকারিভাবে নেই কোনো উদ্যোগ। উদ্যোক্তাদের দাবি, সরকারি উদ্যোগ, বিধিবিধান, বিদেশি পর্যটক আগমনের নীতিমালা শিথিল, ব্যাংক ঋণ সহজীকরণ সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা গেলে রাঙামাটি পর্যটন খাতের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্করণ দরকার, সেটা যদি সরকারিভাবে নেওয়া হতো আমার মনে হয় এখানে রাঙামাটির পর্যটনটা আরো অনেক বেশি এগিয়ে যেত। ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিরসন সহ আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। কি সমস্যা, কোথায় প্রতিবন্ধকতা রয়েছে, সেই বিষয়গুলো যদি আমার সামনে উপস্থাপন করে তাহলে আমি ব্যাংকের সাথে কথা বলে দেখব যে কোথায় প্রতিবন্ধকতা আছে। রাঙামাটিতে ব্যক্তি পর্যায়ে শতাধিক রিসোর্ট ও 11টি হাউস বোট থাকলেও সরকারি পর্যায়ে একটি ঝুলন্ত সেতু ও মোটেল ছাড়া কোনো স্থাপনা নেই। সময় সংবাদ, রাঙামাটি।
অগ্রহায়ণের শুরুতে গ্রামে গ্রামে ধুম পড়ে যায় নতুন ধান কাটার। নতুন চালের পিঠাপুলিতে উৎসব চলে ঘরে ঘরে। বাঙালি সংস্কৃতির এই ঐতিহ্য তুলে ধরতে রাজশাহী ও নওগাঁয় নবান্ন উৎসবে মাতলেন সংস্কৃতিপ্রেমীরা। বাঙালির প্রধান অন্ন আমন ধান কাটার মাহেন্দ্র সময় অগ্রহায়ণ। গ্রামীণ জনপদের ঘরে ঘরে ধুম পড়ে যায় নবান্ন উৎসবের। বাঙালির সংস্কৃতির এই ঐতিহ্য তুলে ধরলেন সংস্কৃতিপ্রেমীরা। শনিবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুরে সাঁওতাল নারীদের ধান কাটার প্রতিযোগিতার মধ্য দিয়ে নবান্ন উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। 9 জন কৃষানীর মধ্যে 3টি দলে ভাগ হয়ে চলা প্রতিযোগিতায় নিমেষেই নির্ধারিত ধান কেটে প্রথম হয় রেখা কুদুর দল। তাদের এই ধান কাটা দেখতে মাঠের আইলে ভিড় করেন দর্শকরা। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত উপভোগ করেন দর্শকরা। প্রতিযোগিতা খেলে আবার আসবো, আবার ছেলে মেয়েরা সবার আনন্দ পাচ্ছে, লোকজন সব চলে আসছে, আরো ভালো আনন্দ লাগছে। ধান কাটেছি, কাটিনি এরকম লাগতেছে। এর মাধ্যমে আমরা কিন্তু সবাই এখানে এনজয় করছি, উপভোগ করছি এবং আমাদের যে পুরান যে ঐতিহ্য সেটি আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরছি। এর আগে সকালে নওগাঁয় সমবায় চত্বরে নবান্নকে বরণ করতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। গানে গানে তুলে ধরা হয় আবহমান গ্রাম বাংলার ধান কাটা, মাড়াই ও কৃষাণীর জীবন প্রবাহ। নবান্ন উৎসবটা আসলে সকলের ঘরে আনন্দ নিয়ে আসে। নতুন ধান ওঠে, কৃষকেরা নতুন ধান ঘরে নিয়ে আসে। এই সময় এখন হচ্ছে হালকা হালকা শীত হয় সকালের দিকে, এখন আবার মিষ্টি রোদ হচ্ছে। এই সময় খেজুরের রস পাওয়া যায়। এই সময় আমাদের বাসায় অনেক আত্মীয় স্বজন আসে, বিভিন্ন ধরনের পিঠা পুলি বানানো হয়। এই সময় আমরা অনেক আনন্দ করি এবং উৎসবে মেতে উঠি। আয়োজকরা বলছেন সপ্তাহ ধরে চলবে নবান্ন কেন্দ্রিক এমন মনোমুগ্ধকর পরিবেশনা, যেখানে তুলে ধরা হবে আবহমান গ্রাম বাংলার নানা ঐতিহ্য ও সংস্কৃতি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পুণ্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীতে শেষ হলো রাস উৎসবের আনুষ্ঠানিকতা। ভোরে জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে এ গঙ্গা স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দূর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু সম্প্রদায়ের নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে সমুদ্র সৈকত। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অভ্যুত্থানে রংপুরে শহীদ 44 পরিবারকে অর্থ সহায়তা দিল জুলাই ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস উপদেষ্টাদের। দ্রুত খুনিদের বিচার দাবি স্বজনদের। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়।